কোরিয়ান ভাষার কথা যদি আমি এখন তুলি তাহলে বলবো যে আমার কাছে অন্ধকার, কারণ আমি কিছুই জানি না। হ্যাঁ, দু একটা শব্দ বাক্য কিংবা ওই পড়ে ফ্রেজ পড়ে ভাষাটা জানা যায় না। ভাষাটা আসলে মানুষ তৈরি করে না, ভাষাটা থাকে, সেই ভাষাটা মানুষের ভিতরে। তো একটা ভাষার থেকে আরেকটা ভাষায় যাওয়া, আমরা সেই জন্য সেই তর্কে যেতে চাই না যে ভাষাটা কি। অনুবাদের যে জায়গাটা হলো, অনুবাদ নিজেই একটা সাহিত্য, এবং তাতে যে কতটা বদলায় এটা যদি যে পাঠক সেটা ধরতে পারে সে ভাগ্যবান, সে এই যে ভালো লেখক। কিন্তু যে পার হতে পারে, যেমন আমাদের এখানে দিলওয়ার ভাই আছে, উনি কিন্তু খুব আমাদের দেশে বিখ্যাত একজন অনুবাদক। কিন্তু আমি বলবো যে এটা একটা আলাদা জায়গা, যেখানে ভাষাটা অনুবাদটাই একটা আলাদা, মানে আমি বলতে পারি যে একটা জনার হতে পারে, একটা বৈশিষ্ট্যপূর্ণ একটা জায়গা। ফলে সব ভাষা যে আমরা জানবো, কখনোই জানবো না। আমরা জানি না দেখে ভাষায় আমরা কি জানি? ভাষায় আমরা আসলে কোনো মূর্ত জিনিস জানি না। এটা একটা ভুল কথা আমরা বলি যে ভাষা দিয়ে আমরা তার মতো। ফলে আমার মনে হয় কি, ভাষা জিনিসটা হলো এমন একটা জিনিস যা আমার বায়োকেমিক্যাল একটা জায়গা আছে, সেগুলোর মধ্যে কাজ করে, সেগুলো আমার স্মৃতি আছে। এবং আমি যদি বেশি ভাষা জানি তাহলে আমি অনেক কল্পনা শক্তি কমে যাবে। আমি চ্যালেঞ্জ দিলাম এই কথাটা, আমি সাহস করে বললাম, আমি যদি 10টা ভাষা জানি, আমার নিজের ভাষায় আমি অশিক্ষিত হয়ে পড়ব। ফলে অত ভাষা জানানোর দরকার নেই। আপনি দেখেন আপনার 54 বছর বয়সে বাংলা প্রতিষ্ঠিত হলো কিনা। এখন ঐশ্বর্য ভাই যেটা করছেন সেটার একটা মহৎ ব্যাপার আছে। সেটা হলো যে আমাদের একটা জানলাগুলো, যে আপা বললেন যে একটা ফটোস্কোপ তৈরি করা, সুকুমার রায় ফটোস্কোপ বলতেন। তো ফটোস্কোপ তৈরি করা, একটু আলো পড়লো, এখান থেকে একটা আলো আসলো, ওখান থেকে আলো আসলো, সব আলো মিলে আরেকটা জিনিস হলো, আরেকটা নতুন অভিজ্ঞতা হলো। সেইটাই আমার মনে হয় যে একটা ভালো জায়গা। সব ভাষা আমরা শিখতে পারবো না, কিন্তু যদি আমরা কোনো ভাষার পাঠ নিতে চাই, যেমন আমার স্যারের কথা একটু বলি। স্যার আমার ইন্টারমিডিয়েট কলেজের সময় স্যার। ফলে হ্যাঁ, আমি বড় ইলিয়াসকে চেনার আগে ছোটো ইলিয়াসকে আগে চিনেছি। ফলে সে আমার, মানে আমি ম্যাট্রিক পাস করার পরেই উনি আমার স্যার। তো আমরা কিছু কথাও বললাম এগুলো নিয়ে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ঐশ্বর্যের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটার একটা বড় জায়গা আছে। সেই জায়গাটা কি, যে আমরা যদি দুই চারটা ভাষাকে, তার সাহিত্যকে কোনোভাবে আমরা নিজেদের ভাষার মধ্যে হাজির করতে পারি, তাহলে আমাদের কল্পনা শক্তিটা আমাদের আরও বড় হয়, তাই না? সেইটা বড় হয়। যেমন আমাদের দেশে কি ভালো কবিতা লেখা হচ্ছে? কেউ যদি বলেন তাহলে তো আমার সাথে ঝগড়া হয়ে যাবে, আমাদের দেশেও ভালো কবিতা লেখা হচ্ছে না। ফলে আমি কীভাবে বুঝবো যে উত্তর কোরিয়াতে ভালো কবিতা লেখা হচ্ছে? আমার মনে হয় যে আমাদের দেশের সাহিত্য এখন অন্ধকারে আছে, আর পুরো পৃথিবী অন্ধকারে আছে। আমি মনে করি নিজের ভাষা যদি আমি প্রতিষ্ঠা না করতে পারি, আমার দুর্ভাগ্য যে আমার বয়স তো প্রায় শেষ, তাই না? প্রায় শেষ। আমার 65 বছর যদি হয় তাহলে আমি আর কি 6 মাস 7 মাস 1 বছর বাঁচবো। তাহলে আমার কাছে মনে হয় যে আমি একটা দেশে জন্মালাম, এবং মিলিটারি আইয়ুব খানের সময় আমি জন্মালাম, এবং তারপরে আমি শুধু আমি অনেকগুলো দেশি বিদেশি আইয়ুব খান দেখলাম। তারপরে আমার ভাষায় আমি কথা বলতে পারলাম না। এমনকি 24 বছর আমার ভাষায় যে দোর্দণ্ড প্রতাপে উর্দু ভাষায় আমরা মনে করি যে ছিল, সেই ভাষাটাকে আমরা তাড়িয়ে দিলাম এমনভাবে যে একজনের ন্যাংটা করে ছেড়ে দেওয়ার মতো। কিন্তু এই উর্দু ভাষা আমার কাছে কিছুটা থাকা দরকার ছিল, কারণ উর্দু ভাষার সাথে এই ল্যান্ডের একটা গভীর সম্পর্ক আছে। ফলে আমাদের যে কোথায় চক্রান্ত সেটা আমি জানি না। ভাই অনেকগুলো থিওরিটিক্যাল জায়গা থেকে কথা বলেছেন, ভালো। কিন্তু আমি নিজে যখন পড়তে যাই তখন দেখি, যেখানে আমি বোরহেসের কথা আমার পূর্ববর্তী আমাদের এক বন্ধু কুমার বললেন, ওনারা বললেন, যেমন বোরহেস যে কথাটা বলেন সেটা নিয়েছি আমরা কি পড়ি? আমরা পড়ি না, আমরা কিন্তু বেশি লিখি। আমাদের বইমেলাতে গেলেই বোঝা যায় আমাদের লেখক সংখ্যা কত আর পাঠক সংখ্যা কত। ফলে এই হাস্যকর জিনিসগুলো নিয়ে খুব স্নিগ্ধকর কথা বলার কোনো দরকার নেই। আমি মনে করি যে কাজটা হলো বিভিন্ন দেশের ভাষার সাহিত্য আমি যতটা আমাদের দেশের ভাষার সঙ্গে মিলাতে পারবো,
তখন আমার ভাষাটা ঋদ্ধ হয়, সেই ভূগোলটা আমার মধ্যে আছে। দক্ষিণ কোরিয়া এবং কোরিয়ার একজন, আমি ব্যবসাপাতির কাজ করতাম, দোকানদারির কাজ করতাম, বলে দক্ষিণ কোরিয়ার একজন মহিলা আমাকে বলেছিলেন উত্তর কোরিয়ার সম্পর্কে শোনা তার গল্প। আমি বলছি সেখানে নাকি এই 90 দশকেও অনেক উত্তর কোরিয়ার লোক ভাবে যে তার ওখানে স্ট্যালিন আছে। তাদের উত্তর কোরিয়াতে এখনও স্ট্যালিন বেঁচে আছে, কারণ স্ট্যালিনের সঙ্গেই এই উত্তর কোরিয়ার যে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হয়ে এই কারবারটা করেছে। এখন তো নাতি প্রেসিডেন্ট, তাই না? আমাদের সময় ছিল তার দাদা। তো আমি বলি যে এই যে জায়গাগুলো আমাদের এখানেও ছিল, সব দেশে কোন জিনিসটা কমন সেইটা আমি বলি। যেমন আমাদের ফ্যাসিজম কমন, আমরা যে কলোনিয়াল সেটা কমন, আমরা যে খাই, আমরা যে মলত্যাগ করি, এগুলো কমন, এবং আমরা কিছু গান গাইবার চেষ্টা করি, এবং সেটাই পরবর্তীতে কবিতা হয় হয়তো। কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে না এসে আমরা কোনো সাহিত্য বুঝতে পারবো না। এবং সাহিত্য বুঝতে হলে, আমাদের সাহিত্যের জায়গায় বুঝতে হলে আমাদের সেই ভাষা, নিজের ভাষার কাণ্ডের ভিতরে থাকতে হবে। কারণ শব্দ মূল যে শব্দ তৈরি করে, যে ইটিমোলজিক্যাল বেস থাকে, সেটা আমি কিভাবে জানবো? সেটা যদি আমি না জানি, আমি তো জানি না যে উত্তর কোরিয়ার ভাষা আসলে কীভাবে চলক, তার চলকটা কেমনি। আমি যখন গোয়িং লিখি, আমি নাইজেরিয়াতে যাই, কোথাও পরে জি পাই না, সেখানে আমি গোয়িং। এবং তারা কখনোই নাইজেরিয়াতে আপনি তার আশেপাশে যে দু একটা ইংরেজি দেশ আছে, সেখানে কিন্তু একবার এইটা বলে না, তারা বলে আই এম গোয়িং। এই যে নিজের চলকের মধ্যে তারা ইংরেজি ভাষাকে নিয়ে আসতে পারলো। একটা নাইজেরিয়ান বলে আই এম গোয়িং, হ্যাঁ, ইউ আর কামিং। তো এইটা হলো ভাষার একটা মর্যাদা। এটা ভাষার ভুল হতে পারে, কিন্তু ভাষা কখনোই ভুল হয় না। এইটাই ভাষা। বাংলায় আমরা দুঃখজনকভাবে আমরা এত বড় একটা পুরনো ঐতিহ্যের একটা জায়গা পেয়েছি, এবং যেটা হলো যে আমি তো মনে করি যে অন্যতম প্রধান একটি ভাষা, ফরাসি এবং জার্মান তুল্য, ফ্রেঞ্চ তুল্য, স্প্যানিশ তুল্য একটা ভাষা, কিন্তু সেই ভাষাটা আমরা জানি না। কেন জানি না? 50 বছরও জানি না। আর 2 বছর পরে আমি মরে যাব, আল্লাহ আমাকে বড় স্যার জিজ্ঞেস করবেন তুমি কি বাংলা কথা বলো না ইংরেজিতে কথা? আমি জানি না, কিছু আরবি, কিছু ইংরেজি, কিছু আরবি বলি। এই হলো আমার অবস্থা। তাহলে আমার কি করবে? আমাকে ধরে পণ্ডিত যারা আছে, স্কুল কলেজে পড়ান, আমাদের দেশ যারা শাসন করেন, তাদের কানে ধরে বলতে হবে আমার এক ক্লাস থেকে আমার বাংলা ভাষায় পড়াইতে হবে। বাংলা ভাষায় পড়ার বাইরে গেলে সোজা আমাদের বিদ্রোহ করা উচিত। এখন বৈষম্য যে কত জায়গায় হয় সেটা আমাদের বলা হচ্ছে না। বৈষম্য বলা হচ্ছে ভাষায়, যে আমাদের বৈষম্য আছে। আপনি যদি হেঁটে হেঁটে বনানী পার হয়ে তারপর গুলশান হয়ে বাড়িধারায় যান, আপনি আশেপাশে শুনবেন কিভাবে ভাষা বদলায়। আমি আলী জাকেরকে দেখেছিলাম 21শে ফেব্রুয়ারির মাঠ থেকে তারা বাসায় ফিরছেন, সবুজ একটা পাঞ্জাবি ভরা, আমি পিছিয়ে পিছনে হাঁটছি, ওনাদের সঙ্গে ওনার ফ্যামিলি, এবং ওনারা 21শে ফেব্রুয়ারি ফুলটুল দিয়ে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, ফুলটুল দিয়ে ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন। এই যে কুদ্দুস, এই আলী জাকির, তাহলে আপনি কী বলবেন? তাই ভাষার সম্মান যে না করতে পারি, মায়ের ভাষা বলে কথা না। ভাষাটা হলো যে আমার যেখান থেকে ভাষা আসে, সেই ভাষাটা এত পরম একটা ব্যাপার, সেইটাকে আমরা আদারাইজ করে ফেলছি, সেটাকে অপর করে ফেলছি। কিন্তু অপরের আয়নায় কিন্তু আবার নিজেকে দেখতে হয়, নিজের আয়না বলে কিছু নাই। তাহলে অপরের আয়না যখন দেখি, সেই জন্য গেটে সাহেবের মনে হয়েছিল বিশ্ব সাহিত্য একটা ঘটনা, কিন্তু আমার ভাষায় আমাকে পড়তে হবে। আপনারা গেটের জীবনীটা পড়ে দেখেন যে কী কী সামান্য ছোটোখাটো ব্যাপার তার জীবনীর মধ্যে কাজ করছে। আমার ভাষায় তো সে লজ্জা পায় কেন মানুষ? আমি এইখানে একটা বই, আচ্ছা আমি কথা বলবো না, কারণ আমরা অসম্ভব রকমের বাড়তি কথা আমাদের হয়েছে, বলেছি, দরকারি বলেছি। আমি দেখেন যে একটা কবিতা কিভাবে হয়, সেটা শব্দ দিয়ে হয়, শব্দের মানে দিয়ে হয়, তার সাউন্ড দিয়ে হয়, সাউন্ড দিয়ে বোধ হয়তো হতে পারে, কিন্তু যেটা অনুবাদ করেছে সেই অনুবাদটা আমি মনে করি যে ভালো অনুবাদ হয়েছে। মূল কবিতার যাই হোক, যে ভাষাই হোক, তার কাছাকাছি গিয়েছে। যেমন দিন দুপুরে শুকনা গু চারপাশে মাসি নেই, এই কি স্বর্গ? না, এই কবিতাটার নাম সে দিয়েছেন দিন দুপুরে, আমি বলে দিলাম বাংলাদেশ। ভুল হতো? ভুল হতো না। শুকনা গু চারপাশে মাছি নেই, এই কি স্বর্গ? না।
এখন কবিতাতে নানান রকমের অর্থ হয়, কবিতার অর্থ অন্যজনের করে যাবে না। একজন ভদ্রলোক এসে আমার কবিতার অর্থ করে দিবেন তাও হয় না। ভাষা আবার এক একজনের কাছে এক এক ধরনের মিনিং করে নিয়ে আসে। সেই সমস্ত চক্রান্ত উপচক্রান্ত থাকবে, কিন্তু মৌলিক জায়গায় হলো যে আমি গণিতবিদ্যা পাঠে একটু আমার পছন্দ ছিল পদার্থবিজ্ঞান, কিন্তু আমাকে কেউ গণিত শিখাইতে পারে নাই। আজকে আমি এত বুড়া হয়ে গেছি যে আমি ক্যালকুলাস নিয়ে বসলে আমার লজ্জা হয়। সেটা যে একটা আলাদা ভাষা, একটি লোকও আমাকে বলে নাই যে গণিত একটা ভাষা এবং সেই ভাষা দিয়ে চিন্তা করা যায়। তাহলে আমি কোন মূর্খ দেশে আছি? এত বড় কথা বলে তো লাভ নাই। তো হাঙের যে গল্পটা অনুবাদ হয়েছে, যেটা ভেজিটেরিয়ান নামে, সেইটার পিছনে ওরা বলছে, সাহেবরা বলছে যে তার ভাষার যে কতগুলো কায়দা, অনেকগুলো ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনালি তার যে কথা বলার ভঙ্গি, সেই কারণে তারা তাদের গল্পটা পছন্দ করেছে। অর্থাৎ আমাকে যখন নিরীক্ষিত থেকে ইংরেজি আর বাংলাটা পাঠায়, তখন তো আমি তাপা পেলাম না সে হাঙের গল্পের মধ্যে। তাহলে আমরা এমনি হাঙকে নিয়ে এত প্রশংসা করার কি আছে? তাই না? তো আমার কাছে মনে হয় যে আসলে আসেন আমরা দেখি, আগে ক্লাস 1 থেকে আমরা বাংলায় পড়া শিখি। বাংলায় যদি পড়া শিখি, বাংলায় যদি বলা শিখি, তাহলে আমাদের মধ্যে বিশেষ করে পাঠ, যদি সাহিত্য পাঠটা, যদি আমাদের কেউ সাহিত্য পড়ে না, কেউ সাহিত্য লেখে না, এটাকে আমাদের বলা বলি এক ধরনের অন্ধকার যুগ চলছে, সাহিত্যের অন্ধকার যুগ চলছে। এরকম আরও আগেও চলছে। এখন এটা ঠিক হবে কি না তা আমি জানি না, কারণ আমি গণক না, কিন্তু আমার কনফিডেন্সটা কমে গেছে। সেই কনফিডেন্সটা কমে গেছে, সেইটা দায় আমি কাউকে দিচ্ছি না, কারণ বড়দের আমরা দাও দিব। নোবেল প্রাইজ পাওয়া লোকদের তো দায় দিতে পারি না, তাই না? যারা সংগ্রাম করে, জাতীয় সংগ্রাম করে, তার তো আমি দায় দিতে পারবো না। আমি আওয়ামী লীগকে দায় দিতে পারবো না। ওরা সবাই, আর সকলের সঙ্গে একটা লেজ আছে। আমাদের মহৎ মানুষের সমস্যা হলো তাদের সঙ্গে একটা বিশেষণ আছে। বিশেষণ যত না কমাতে পারবে, সেই দেশের সাহিত্য তত দুর্বল হবে। ফলে আমি আপনারা কষ্ট করে এসেছেন, আর আমাদের এই সরচর্য দুইটা ফেরেশতা চোখ লাগাই দিচ্ছে সামনে এনে আমাদের। হ্যাঁ, আমরা খুব কষ্ট পাইছি, এটা আমরা স্বীকার করব, বিনয়ের সঙ্গে স্বীকার করব যে খুব কষ্ট হয়েছে আমাদের। তারপরে আমার মাথায় তো অনেক চুল, হ্যাঁ, সে কারণে আমার একটু বেশি অসুবিধা হয়েছে। তা আপনারা ভালো থাকেন। শুধু আমি বলি, আপনার ভাষাটা মোটেও ফেলনা ভাষা না। আমি অনেকগুলো দেশে আমার যাবার না ভাগ্য হয়েছে, আমি গিয়েছি, থেকেছি, একদম আরব প্রান্তর থেকে একদম স্প্যানিশ পর্যন্ত। কিন্তু আমি দেখেছি যে নিজের ভাষাকে যে আদর করে, আমরাই শুধু আমাদের ভাষাটাকে আদর করলাম না। আমি একটা বাসায়, আমার বাসায় গরমের দিনে একটা বাচ্চা এসেছিল, সঙ্গে তার আমাদের স্কুলে যায় মা, সে একটা কাঁঠাল পড়েছিল এবং পানি ছিল, সেই বাচ্চাকে বলছে যে বাবা ওদিকে যেও না, স্লিপ করবে, ওয়াটার। আমি এটা কোন ভাষায় কথা বললাম? কিন্তু আমার সামনেই তো বললো, বলছে বাবা ওইদিকে যেও না, ওখানে স্লিপ করবে, ওখানে ওয়াটার। এই হলো বাংলা ভাষার অবস্থা। আসেন আমরা আসল কথা স্বীকার করি যে আমরা খুব মূর্খ একটা জায়গায় আছি, আমরা আয়ামে জাহালিয়াতে আছি, আমরা অন্ধকার যুগে আছি, এবং সেইখান থেকে যদি আমরা উদ্ধার করতে পারি, নিজেদের বেরিয়ে আসতে পারি, সেজন্য পাঠশালা আমাদেরকে বাংলায় করতে হবে, আমাদের স্কুল কলেজ বাংলায় করতে হবে। আপনারা ভালো থাকেন। আপনার নাস্তাটাতে আমি সরস্বতীর এটা, আর এই বইটা সম্পর্কে আমি বলবো, এই বইটা পেপার ব্যাকে কয়েক হাজার কপি বিক্রি হয়। এইরকম গল্প গত 40-50 বছর আমি পড়ি নাই। আমি উপন্যাস খুব কম পড়ি, হ্যাঁ, কিন্তু এই বইটা ছন্দা মাহবুব আছেন কিনা জানি না, উনি বোধহয় পলাতক। এই বইটা আমার মনে হয় যে 40-50 হাজার, 4-5 হাজার কপি বিক্রি করা কোনো ব্যাপারই না। শুধু এই বইটাতে পাতলা করে আপনি কম দামে 30 টাকা 40 টাকার মধ্যে যদি বিক্রি করতে পারেন, এত সুন্দর একটা গল্প, একটাও বিশেষণ পাবেন না, কারণ প্রত্যেকটা ঘটনাই এত বাস্তব। আবার আমাদের দেশের লোক বাস্তবও বুঝেন না। বাস্তব কিন্তু বাস্তব না, মানে বাস্তববাদী যা বলে সেটা না, বাস্তবটাই ম্যাজিক। ফলে আমাদের বইগুলো, এই যে সুন্দর সুন্দর বইগুলো ওরা অনুবাদ করেছে, আমার মনে হয় ওরা পড়ুক, ওরা ভিয়েতনাম ধরুক, তারপরে ওরা কিন্তু ওই দেশেও দেখবেন, আপনি সাউথ কোরিয়াতে যেন সব দেশে, আমাদের যেমন জি বাংলা দেখে, ওইখানে সব সিরিয়াল দেখছে, ভিয়েতনামে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, সব জায়গায়।
সিঙ্গাপুরের ব্যবসায় তো ওরা তো একটু চামার কাজ বেশি করে, কিন্তু এই সমস্ত জায়গায় হচ্ছে। ফলে আমাদের দেশে বই যে আছে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির এই বইগুলো রাখা উচিত, এবং এই বইগুলো নিয়ে তাদের নিয়মের বাইরে গিয়ে একটা করে আলোচনা সভা করা উচিত। সেটা যদি ওজন করাতে পারে তাহলে আমার মনে হয় যে সাফল্য হলো। কারণ আমরা এটা তো মনেই করি যে এটা একটা এলিটিস্ট প্ল্যাটফর্ম, সেই এলিটিস্ট প্ল্যাটফর্ম থেকে আমাদের সেখান থেকেই যেতে হবে। ফলে আমি মনে করব, যেমন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে 80-90 দশক 80-90 এবং চঞ্চল আশরাফের লেখা কি পড়ায় ঢাকা ইউনিভার্সিটিতে? আমাদের ছোট ভাই আজম হলো ওখানকার চেয়ারম্যান ছিল কিংবা প্রধান। চঞ্চল আশরাফকে জিজ্ঞেস করেন তো ওনার কবিতা পড়াইছে না কেন? বিলাতে তো পড়ানো হয়, আমার চেয়ে বাচ্চা মেয়ে 19 বছরের মেয়েকে তো কানাডায় পড়ানো হয়, তাহলে আমাদের বড়দের পড়ানো হবে না কেন? রফিকা জাদের পড়ানো হয় না। আমি শেষ বয়সে দেখেছি রফিকা জাদ পয়সা দিয়ে বই বার করছে। আমি তাকে চাচা বলি, আমার বাড়ির পাশাপাশি, উনি নিজের পয়সা দিয়ে নিজের বই বার করেছেন, যেটাতে বঙ্গবন্ধুর সিঁড়ি দিয়ে রক্ত বয়ে যায়। আমি কি বলবো আপনাকে? কিন্তু আমরা সবাই মিথ্যা বলি, ওনার বউ মিথ্যা বলে। তো আপনারা আমার মনে হয় যে একটা মৌলিক জায়গা থেকে চিন্তা করতে হবে। তা না করলে এগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করার কোনো জায়গা নেই, কারণ জায়গা হতো একাডেমি। আমাদের সময় আমরা শেষ লোক যারা আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসে লেখালেখি কিংবা আমরা কথা বলেছি। তারপর থেকে এটা শাহবাগ, এটা অমুক, উত্তরা। আমি শুনেছি ঢাকায় নাকি 190টা প্রায় এই আলোচনা সভা, শুক্রবারের এই মেলা হয়, এই আলোচনা সভা হয় কবিতা নিয়ে। আর ইরান দেশে প্রত্যেক শুক্রবারে 4,500 রুমির কবিতা পড়া হয়, পাঠ করা হয়। তো এখন আমরা কোথায় যাব সেটা ঠিক না করে আমি কোথায় যাব, আমরা কোথায় যাব, এই জায়গাগুলো আমাদের একটুখানি চিন্তা করতে হবে। আমি জায়গাটা আমাদের বরখাস্ত করা, আমাদের অনেক আমি হয়ে গেছে। আমাদের আমিগুলো এত মোটা, এত বড়, এই আমির থেকে আমাদের পদত্যাগ করা উচিত। হ্যাঁ, এখন যদি আমরা নিজেকে তুমি বলতে পারি সেটা ভালো হয়, সে বলতে পারি। এই আমিটা কমিয়ে আমরা যদি এগিয়ে যাই, আমাদের ভাষাটাকে আগে প্রতিষ্ঠা করি, তারপর বিদেশি ভাষাটা আমরা ধরি, যে কোনো একটা, আমরা মনে হয় মঙ্গল করব, আমাদের জন্য ভালো হবে। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।